শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, গিরিধারী ঠাকুর, মা মনসা দেবী ও বিপদকারিণী মায়ের চরণধূলি মাথায় নিয়ে শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা উপলক্ষে গিরিরাবু চাকরা হরিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে 2023 সালের আলোড়ন সৃষ্টিকারী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা সোহাগ রাতের শেষ নয়। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনায় শ্রী হেমচন্দ্র কৈবর্ত, ভূপেশ্বর রজক ও শিশির কৈবর্ত, পরিচালনায় বীররা গ্রামবাসীগণ, প্রমোদ হরিহর মাহাতো ও অবোধ চন্দ্র মাহাতো। আলো ধ্বনি মহামায়া ড্রেস হাউস, গোলকুন্ডা, পুরুলিয়া। অমিয় নন্দী। পুরুষ চরিত্রে যারা অভিনয় করছেন: আদর্শ চৌধুরী, মধ্যবিত্ত ব্যক্তি, গৌতম পরামানিক। আকাশ ওই বড় ছেলে বিশ্বেশ্বর কর্মকার। আবির ওই ছোট ছেলে অর্জুন রইদাস। প্রাণকৃষ্ণ হালদার অসাধু ব্যক্তি মধুসূদন কৈবর্ত। প্রলয় ওই ছেলে বিধানচন্দ্র মাহাতো। কল্লোল সামন্ত ওই ম্যানেজার আনন্দ মাহাতো। জমললাল অসাধু ব্যবসায়ী লালচাঁদ কৈবর্ত। কালিয়া কল্লোলের পোষাগুন্ডা দেবনাথ কৈবর্ত। হিল্লু ওই সহচর দুর্বল সিং। সাগর আবিরের বন্ধু বুদ্ধেশ্বর কৈবর্ত। দিগন্ত বিশ্বাস ডাক্তার আশিস কৈবর্ত। গণেশ গড়গড়ি ঘটক নিতাই কর্মকার। কাঞ্চন আকাশের প্রতিবেশী রূপচাঁদ কৈবর্ত। সুজন ভবঘুরি যুবক অমিয় নন্দী। উল্কা কে কে বিশ্বেশ্বর কর্মকার। স্ত্রী চরিত্রে যারা অভিনয় করছেন: তুফানি সাগরের বোন পায়েল মাহাতো। প্রতিমা আদর্শের মেয়ে রানু বিশ্বাস। স্বপ্না দিগন্তের বোন পুরা সোম। আলিশা কে কে গোলাপী অধিকারী। নিয়তির অমোঘ বিধানে দুটি নিষ্পাপ জীবন নিশ্চল ভালোবাসার পরিণতির দিকে অগ্রসর হতে গিয়ে আবির ও তুফানি পরস্পরকে ভালোবেসে উভয় পরিবারের আশীর্বাদ মাথায় নিয়ে বিয়ে করতে চায়। দুর্ভাগ্যবশত বিয়ের রাতে আবিরের অ্যাক্সিডেন্ট ঘটে। ডাক্তারের রিপোর্ট 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আবিরকে বাঁচানো যাবে না, আর বেঁচে গেলেও আজীবন সে অন্ধ হয়ে থাকবে। এই অবস্থায় সমাজের বেড়াজালে আত্মীয় স্বজনদের কাছে লট্টবস্তার হাত থেকে বাঁচাতে তুফানি অমতেই কিন্তু ভাইয়ের বান্ধবটাকে বিয়ে করতে বাধ্য হয় আকাশ। কিন্তু তুফানি অন্ধ হয়ে ফিরে এলো আবিরকে নিয়ে নতুন করে বাঁচতে চায়। তাই সমস্ত দ্বিধা সংকট কাটিয়ে আকাশ যখন তার সোহাগ রাতের সানাইয়ের সুরে জীবনের গান গাওয়ার স্বপ্ন দেখে ঠিক ঠিক তখনই প্রতিহিংসা চরিতার্থ করতে তুফানি আকাশকে দেশ পান করায়। কিন্তু তুফানি কি সত্যি তার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছিল? অন্ধ না হয়ে আবির কেন করে চলেছে অন্ধের অভিনয়? কার শয়তানির দ্বারে প্রতিভা বধূ হওয়ার স্বপ্ন বুকে নিয়ে বার বধূ সেটি চর্চা করে নাচি? আর কেউই বা রূপা ঠিক না নবন আকাশে নেই তুফানের মনে আর একটা আসল ভালোবাসার জন্ম নেই। এই সকল প্রতিটি প্রশ্নের সঠিক সদুত্তরে এবং সমাজের নিত্য বিরোধ ঘটে যাওয়া এই ধরনের জীবন্ত এবং বাস্তব ঘটনার প্রতিফলন শুরু করতে চলেছি এই বছরের সারা জাগানো মন মাতানো নাচে গানে ভরপুর এই বস্তু সজল সামাজিক যাত্রাপালা। ভালোবাসা মরে ভিখারি করেছে পাশানি হৃদয়ে প্রেম তো নাই। মিলন বাছুরি ফেলে গেছি মোর সোহাগ রাতের শেষরা।
বরযাত্রীর গাড়িতে গিয়ে উঠি। কিরে স্বপ্না, তুই কি বরযাত্রীর গাড়িতে চড়ি? তুই বরযাত্রী গাড়ি নিচ্ছিস? Why not? শুধুমাত্র এই গ্রামের বিয়ের আচার অনুষ্ঠান দেখবো বলে সেই সুদূর কলকাতা থেকে আমি এত দূরে ছুটে এসেছি। আসো, তারপর ছুটলাম। হ্যাঁ হ্যাঁ, এই চল প্রতিমা চল। আমরা সবাই মিলে আমার বহুদিনের স্বপ্ন আর সার্থক করতে আমার ছোট খোকা এই বাড়ির গৃহলক্ষ্মী আনতে রওনা হলো। ওদের মা যদি আজ বেঁচে থাকতো তাহলে সেই ছোট খোকাকে কোন কাল চলে দিয়ে বলতো, তুই কোথায় যাবি রে বাবা? তখন ওদের মা বলতো, তুই কোথায় যাবি রে বাবা? তখন সেই ছোট খোকা বলতো, তোমার দাসী আনতে যাচ্ছি মা। তখন ওদের মা বলতো, দাসী নাই রে বাবা, বলো এই বাড়ির গৃহলক্ষ্মী আনতে যাচ্ছি। এত আনন্দের মাঝে আমার একটা ব্যথা যেন অন্তরটা কাটার মতো বিঁধে আছে। বড় খোকার বিয়েটা যদি আমি আগেই দিতে পারতাম। বিশ্বের প্রতিজ্ঞা করে বসেছি, জীবনে একটা দুর্ঘটনা ঘটার পর থেকে সে কখনো জীবন নামে বিয়ের নামে সবচেয়ে যে তার জীবন থেকে বাদ দিয়েছি বাবা। জানি রে মা, সেই জন্যই তো আমি ব্যক্তিগত সিদ্ধান্তের উপরে হস্তক্ষেপ করতে এগুলি। কিন্তু তোর তো মোর গাড়িতে যাওয়ার কথা, হঠাৎ তুই ফিরে এলি কেন? বাবা, তোমাকে একা গাড়িতে রেখে যেতে আমার একদম মন চাইল না, তাই আমি ছোটকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিলাম। তোরা আমার নিয়ে এত ভাবছিস কেন বলতো? এই আদর্শ চৌধুরীর কর্তব্য ধরি ও মানে না পৌঁছা পর্যন্ত মরও যে আমি শান্তি পাবো না রে। বাবা, আগে তোর উপযুক্ত পাত্র দেখে পাত্রস্থ করেই তারপরেই তো আমি মনের কথা ভাববো। বাবা, কি ব্যাপার সবাই হঠাৎ তুমি এভাবে ছুটে আসলে কেন? তোর তো অনেক আগেই রোনা হয়ে গেছি। কিন্তু বাজপোদা হঠাৎ করে ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করেছে। কি হলো সবাই, তুমি থামলে কেন? কি হয়েছে? কি হয়েছে স্বাগত? বলো বলো বলো, কি হয়েছে বলো। উপরে ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করেছে। বাবা, তুমি সাথে বলো। কি বললে সাগর? আমার আমিরের ট্যাক্সি? না 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 না, এ হতে পারে না। তুমি হয়তো ভুল দেখেছো। ভুল নয় সমস্যার, ভুল নয়। আকাশ তো আমিরের রক্তাক্ত ওই চৈতন্য দেহটা হাসপাতালে নিয়ে গেছে, আর আমি সেই দুঃসংবাদটা জানাতেই চুপ করো সাগর, তুমি চুপ করো। ও কালী কাল বৈশাখীতে আমার আশার সত্যকে ধুলোসাৎ করতে পারে না। আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। ওরে তোরা সারাই বন্ধ করলি কেন? ওই সারাইয়ের সুর কানে বাজলে আমার আমিরের যে জ্ঞান ফিরবে না। তোরা জোরে জোরে সারাই বাজা। ওরে মা, ওরে মা, ওরে মা, আমার আর কোনো কিচ্ছু হবে না। শত আকাশ সইতে সইতে বুকটা আমার পাথর হয়ে গেছে। এই দেখো আবার তুমি কাঁদছো। কাঁদবে না, একদম কাঁদবে না বলছি। আমার মন বলছে আবির হয়তো এখন সুস্থ হয়ে উঠেছে, সে ওখানে পৌঁছে তোমাদের জন্য অপেক্ষা করছে। যাও সাগর যাও, তুমি শিগগিরই ছুটে যাও। নির্ধারিত লক্ষ্যে না হয়তো অন্তত শেষ লগ্নে তুমি তোমার বোনকে আবিরের হাতে সমর্পণ করো। তাই হবে সমস্যার। আপনার কথা যেন অক্ষরে অক্ষরে মিলে যায়, তা নাহলে আমার মন যে ছিল নষ্ট হয়ে যাবে। তোমার মনকে নষ্ট হাত থেকে বাঁচাতে অন্য পাত্রের সন্ধান করো সাগর। কেন আকাশ, আমার আবির থাকতেই তোমার আমি আকাশ তোমার আমি আর সুস্থ স্বাভাবিক হইনি আমাদের কাছে কি হয়? কেমন আছে সেটা তো বল। কেমন আছে তা
বলার সময় এটা হবে না। তবে ডাক্তার হিসেবে বলছি 48 ঘন্টার মধ্যে আমি জ্ঞান না ফিরলে আবির্ভাব তো হত্যা বাঁচানো যাবে না। এখন পর্যন্ত আঘাত লাগার জন্য আবির্ভাব হয়তো চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। এখন কান্নার সময় নয় স্যার, যেভাবে যেমন করে হোক আমির বাবুকে বাঁচাতেই হবে। আর তার জন্য ইমিডিয়েটলি অন্তত 1 বোতল হলো রক্তের হে রক্ত। কিন্তু এমনই আমাদের দুর্ভাগ্য, সারা ব্লাড ব্যাংক তন্ন তন্ন করে খুঁজো আমির বাবুর গ্রুপের 1 বোতল রক্ত পাওয়া গেল না। রক্ত আমি নেব না, না যতটুকু আমি দেব। আমিও পারতাম আকাশ বাবু, আমির বাবুর গ্রুপের সঙ্গে যদি আমার গ্রুপের রক্ত মিলত তাহলে আমি আমার দেহে শেষ রক্ত বিন্দুটাকেও নিগড়ে দিতাম। কিন্তু এমন এক আনকলম গ্রুপ যেখানে 100 জনের মধ্যে 1 জন পা দুষ্কর রক্ত চাই না বাবু। ও আমার তো রক্তের গ্রুপ ও নেগেটিভ, আপনার গ্রুপের রক্ত ও নেগেটিভ। তাহলে আর দেরি করবেন না, আসুন অন্তত 1 বোতল রক্ত দিয়ে আমির বাবুর প্রাণ বাঁচান। আবিরের প্রাণটা আমিও বাঁচাতে চাই, কিন্তু চলো নাচে চলো। আকাশ দাও, তুমি আর অনুরোধ করো না বাবা, আমি তোর বৃত্তি তুলল, তাই পুত্রের পা রক্ষাতে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি বাবা। এই কেমন তোর রক্ত তুমি আমায় ভিক্ষা দাও। আমি আমার মনের বাদ করতা, তার চেয়েও বড় পরিচয় ও আমার অভিন্ন হৃদয় বন্ধু। সেই বন্ধুর প্রাণ বাঁচাতে যত রক্তের প্রয়োজন আমি দেব মশাই। তবে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ। কিসের অনুরোধ? লগ্ন ভ্রষ্টের হাত থেকে বাঁচাতে আজ রাতে আপনি আমার বোনকে গ্রহণ করুন। আকাশ দা বন্ধুত্ব ব্যক্তি বেঁকে জীবনের সবচেয়ে বন্ধুর ভূমিকা আমি করতে পারবো না। তবে জীবনের একটা কোনো ভুল যদি কারণ জীবনের বসন্ত ফুল হয়ে ফেলেছে, সেই ভুলটা কি করা উচিত নয়? আমার জীবনের সেই চরম আকাশ যেদিন হোক না ও আমাকে চিরমনের সাদা করে সিদ্ধান্ত দিতে পারবে না। প্রয়োজনের তাগিদে আমার তোমাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আকাশ। বাবা তুমি এগুলো বলছো বাবা? আমি বাধ্য হয়েছি আকাশ, শুধুমাত্র আবিরের প্রাণ রক্ষা নয়, যে মেয়েটা বিয়ের সাথে সজ্জিত হয় লগ্নভ্রষ্ট হয়ে ওকালে হাহাকার করে কাঁদছে, তার নারী জীবনের মান সম্মান ওর তার তুমি মায়ের বাবার তাকে বিয়ে করো। আমি তো সুস্থ হয়ে ফিরে আকাশ। কিছু জানতে পারি তখন যে আমাকে আগে শ্রদ্ধা করতে বাবা, তখন কি তার মনের সমস্ত কেনা চলে বেড়ে প্রাণ ঘুরে অভিশাপ দেবে না? না, কিছুক্ষণ আগে আপনি বললেন না যে আবির সুস্থ হয়ে ফিরে এলো, আবির চিরজীবনের মতো অন্ধ হয়ে যাবে। আর তাই অন্ধের সুযোগ নিয়ে আমরা আবিরের সঙ্গে একটা নাটক করবো। আবির কোনোদিন জানতে পারবে না যে রানী ভার দত্তা তুফানি এখন তার দাদার বিবাহিতা স্ত্রী। কিন্তু আমি যদি কখনো তো ভাই কথা জানতে চাই, সাংসারিক ভারসাম্য রক্ষার অনিবার্য কারণে একটা ভয়ঙ্কর মিথ্যেকে সত্যি করতে আমরা সবাই এক বাক্যে বলবো, বিয়ের দিন রাত্রে লগ্ন ভ্রষ্টা তোমারই আত্মহত্যা করে মারা গেছে। একটা নির্মম সত্যকে চেপে রেখে জীবনের মিথ্যের অভিনয় করতে পারবো না। প্রথম আমি তোমার কি বললি আকাশ? তুই আমারও বাধ্য হয়ে তুই সচিস প্রতিভা এই আকাশকে এতদিন ধরে আমি আমার সত্য আদর্শ দিয়ে আকাশের মতো
আমার নারীর সম্মান রক্ষার্থে নিজের প্রতিজ্ঞাটাই ওর কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। তোমরা আমায় একটু বোঝার চেষ্টা করো। দূর হয়ে যে প্রতিজ্ঞা নিয়ে আমার সামনে থেকে দূর হয়ে যা। থেকে জানবো আকাশ বলে আমার বড় ছেলে ছিল না। ওকে তোমরা চলে যেতে হবে। খবরদার পুত্রের কন্যা কত দান করাচ্ছি। মৃত্যু যে আমার অনেক ভালো। ওকে তোমরা চলে যেতে বলো সাগর। ওর বিষাক্ত নিঃশ্বাসটা এই বাড়িতে পরিবেশ হয়ে বিস্ময় হয়ে উঠে যাবে। ওকে তোমরা চলে যেতে বলো। এমন নিষ্ঠুরতা তুমি আমার দিও না বাবা। ও তোমার বাচ্চা তুমি আমায় ক্ষমা আকাশ, আমায় তুই কথা দে বাবা। ওই আবিরের বাগরাতটাকে তুই তোমাদের সবার সিদ্ধান্ত অনুযায়ী আমি আমিরের বাগদত্তাকে বিয়ে করব। যার কখনো বদলাই হলো না আর আমার বিসর্জন ফিরে বল। দাদা দাদা তুই ফিরে এসেছিস। আমি কেমন আছি দাদা? আমার আমি ভালো নেই বোন, ডাক্তার মাত্র 48 ঘন্টা সময় দিয়েছে। এর মধ্যে জ্ঞান না ফিরলে আর জ্ঞান ফিরলো আমি চিরজীবনের মতো অন্ধ হয়ে যাবে। তবে আর কেন দাদা? সবাই সুর বন্ধ করতে বল। ছেড়ে ফেল এই রঙের আলোক সজ্জা। এই কত ভাগিনী তুফানের বিয়ের সাজে কেড়ে নে। তাকে নতুন করে সাজিয়ে দে লগ্ন ভ্রষ্টা বিধবার সাজে। আরে বোন, ও সাজ তোর জন্য নয়, তাই তো তোর জন্য আমি উপযুক্ত পাত্র খুঁজে নিয়ে এসেছি। কি বললি? কি বললি দাদা? আমি রসগোল্লার সুযোগ নেই। আমি স্বার্থ পরীক্ষাতে অভিনয় করে তুমি আমার বড় মানল না। অসম্ভব। আবির ছাড়া এই বড় মানল আমি কারো গলায় তুলে দিতে পারবো না। কিন্তু 48 ঘন্টার মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমার মন বলছে আমি ঠিক সুস্থ হয়ে ফিরে আসছি। অন্ধ হলেও তাকে আমি আমার স্বামী বলে মেনে নেব। কিন্তু সেদিন কি তোর মতো একটা লোক নবষ্ট মেয়েকে বিয়ে করতে রাজি হবে? আত্মীয় স্বজন সংসারের চাপে আমি যদি তোর জীবন থেকে সরে দাঁড়াই, আমি আত্মহত্যা করি সব সমস্যার সমাধান করে দেব। আত্মহত্যায় যদি জীবনের শেষ সমাধান হতো তাহলে পৃথিবীটা একটা মরুভূমি হয়ে যেত তো পারে। আপনি আদর্শ মাস্টারের চোখের জোর আর কাকুতি বিনোদে সজ্জনা করতে করে ইনি ছুটে এসেছেন। কেন ভাগ্যের পরিহাসে তাহলে ব্যক্তিগত সমস্যা আর আত্মীয় পরিজনদের বিদ্রুপ আর উপকাশকে উপেক্ষা করে আমি লগ্ন ভর্তার হাত থেকে তোমাকে উদ্ধার করতে এসেছি। এই কথা আপনার বিবিতে বাঁচছে না। আমার বিবেকে আর করতে পেয়ে জাগাতে চঞ্চলিত। ভাইয়ের সামনে আমাকে স্ত্রীর পরিচয় দিতে পারবে? হ্যাঁ পারবেন, আপনার তাকে পারতেই হবে। যদি দরকার হয় তাহলে জীবন নাটকের সত্যি যদি পথ করে পাইতে থেকে আমার তাকে ঝাঁপ দিতে হবে করবি। হ্যাঁ হ্যাঁ মিথ্যার মরুভূমি, সারা দেওয়ার মরুভূমি। না না আমি সঙ্গে ছলনা করতে পারবো না। যদি কোনোদিন সে সুস্থ হয়ে ফিরে আসে সেদিনকার অন্ধত্বের স্টুডেন্ট সেদিনকার অন্ধত্বের স্টুডেন্ট তাকে নিয়ে আমার সারা জীবন একটা মিথ্যে নাটক সাজিয়ে বলবো। তোর বাপ দত্তা তুফানি লগ্ন
বাবু, আপনি আমাকে ক্ষমা করতে, আমি যে বড় নিরুপায় অসহায়। আর কিছুক্ষণ অপেক্ষা কর, আত্মহত্যা করার আগে তুই আমার মোড়া মুখটা দেখে যা। দাদা নয়, আমি তো শত্রু। আরে আমি কি তোর ভালো চাইতে পারিনি? বোন পারি না, আমি তো তোর শুধু ক্ষতি চাই। সাগর, তুমি একটু শান্ত হও ভাই। এই কি শান্ত হওয়া যায় আকাশটা? ভাই সব কিছু এলোমেলো হয়ে গেল, তার জন্য কি আমি দায়ী? বোনকে লগ্ন ভ্রষ্টের হাত থেকে বাঁচাতে নতুন পাত্র সন্তান করাও কি আমার অপরাধ? অপরাধ বলে যদি তুই মনে করি, নিজেই তাহলে শাস্তি দে। তোর নিজের হাত দিয়ে তুই আমার শেষ করে যেতে পারি। তুই আমার শেষ করে তোমার আমার কথা ভেবে হচ্ছে কত শোনালো। আমি তোমাকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, ওই সাগরের কথা মতোই তুমি আকাশ পাবো। হ্যাঁ রে তুফানি, তুই যে লক্ষ্যভ্রষ্টা হলে সমাজের মানুষ আমাকে বিদ্রুপ করবে, তাই তো আমি তোর হাত ধরে অনুরোধ করছি। আমার জীবনে হতাশার তুফান তুমি, তোমরা সবাই মিলে বাঁকবা করাবে তাই না? তোমাদের এই সৃষ্টির নাটকে আজ আমি একটা নতুন চরিত্র ছুড়ে দেব, আর সেই চরিত্র হবে তুই আমায় কথা দে বোন, আকাশ তাকেই তুই তুই একার তো আর আগে নেই, সে যে কারো মনে নতুন করে রং ছড়াই থাকতে পারবি। তুই আকাশের ফাঁকা অন্তরটা ফাঁকাই থাকবে ভাই, ফাঁকাই আকাশ বাবু, দয়া করে আপনি যখন এসেছি তখন লক্ষ্যভ্রষ্টার হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন। তুই বোন আমার, দেখিস বোন, আকাশটাকে বিয়ে করে তুই অনেক সুখী হবি, অনেক সুখী। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? শাক বাজা, উলু দে, সানাই বাজা। আমি আমার নিজের রঙ্গমঞ্চে প্রবেশ করব, কিন্তু কেন জানি না সারা আজকে লাগাসটা হঠাৎ হিস্ট্রির প্রতিজ্ঞা ভঙ্গ করে তুফানিকে আমার জীবন থেকে সরিয়ে নিল। আকাশ বাবুর ব্যবস্থা আমি এই করবো, আর তার জন্য আমাদের তুফানের বিশেষ কেস হিসাবে আমি হাজির হব তুফানের শ্বশুর বাড়িতে। তোদের পারিশ্রমিক 5,000 10,000 দেবো বলেছিলাম। আমি কি করবো বল? আমি তো ছাড়া নদীটাকে একেবারে মাছ বরাবর দিয়েছিলাম, কিন্তু ছাড়া পেয়েছিলাম না। হঠাৎ সামনে কাটিলে দেখি ক্ষমতা আমি বাবু ও রোদের উপরে অবশ্যই চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার বলেছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আমি একেবারে টোটালি
আর তখন বাকি 5,000 টাকা তোদের পকেটে এসে যাবে। আর যদি আপনি হন আরে কোনদিন ছেলেদের পিটিয়ে বক্তা বানিয়ে একেবারে আবির বাবুকে চাপলে আমাদেরও বাকি হবে বল। ওই বাকি 5,000 টাকা ওটা আমার পকেটে থেকে যাবে। তাহলে কিন্তু বহুত বেইমানি হয়ে যাবে বল। গরিবের পেটে লাথি মারলে আপনাকেও কিন্তু ভাগ্যের কাছে লাথ দিতে হবে। আমি শ্রীবিল্লু, কাল আমি তোদের আরো একটা নতুন কাজ দেবো। আর কাজটা যদি সাকসেস হয় তাহলে তোরা পাবে আরো 5,000 টাকা। Yes! এই নে, advance 2,000। একেই বলে নসিব কা খেল। কিন্তু কাজটা কি বল? ও, এখন নয়, কন্ডিশন বুঝে আমরা প্রিপারেশন নেব। আপনি ভাববেন না আপনার যে কোনো কাজ করতে আমরা চল দাঁড়িয়ে যাবো। একটু মনে রাখবা নিয়া। আর আমাদের অপারেশনের টাইম হবে ঠিক রাত্রি 12টা। আর অপারেশনের স্টপ হবে তুফানের আজকে আমি মস্তিষ্কের মজলিস যাপন করতে পারবো না। কেমন করে পারবো? দুদিন আগে যাকে ভাই বাস্তব তাকে মিশতে দেখতাম। ওজন কেমন বেতার হাত ধরে নির্লজ্জের মতো বলবো, ভাই আমি তোমাকে ভালোবাসি। ওগো ঈশ্বর, ওগো ঈশ্বর, তুমি আমায় বলে দাও আমি এখন কি করি? আজকের এই রাত একটি নারী শিশুর জীবনে আজকের এই রাত প্রত্যেকটি নারী পুরুষের জীবনে এক স্বপ্নের রাত। এক স্বপ্নের রাত। যে রাত দিয়ে শুরু হয় যে রাত দিয়ে শুরু হয় স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, সেই সুন্দর মধুময় রাতে কেউ কি কখনো চোখের জল ফেলে? তোমার কাছে রাস্তা বলে যখনই আমি তোমার কাছে গিয়ে দাঁড়াতে চাই না, তখনই আমার আওয়াজ মিলে চিৎকার করে বলছে, "এ অন্যায়, পাপে তুমি অমন কথা বলে না। আজ আমাদের সুহাগরা, সদাইয়ের মিষ্টি সুর আমাদের সোহাগ রাতকে মধুময় করে তুলেছে। এই সোহাগ রাতের সানাইকে তুমি যেন বিষাদের সানাই পরিণত করো না। এসো, সমস্ত দ্বিধা সংকোচকে দু হাতে তুলে সরিয়ে নিয়ে তুমি আমার হাত ধরে মধুমিষ্টি যাপন করবে। ছায়া ছায়া তুঝে
কেমন করো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাজল আমি স্ত্রী হিসাবে স্বামীর মুখে প্রথম জল মিষ্টি তুলে দিলে আমার ডাক করে। আপনি চিন্তা করবেন বোধে সারাদিন উপবাস হলে তো তোকে নিশ্চয়ই গ্যাস করা হয়েছে। আমি ডাক্তার বাবুকে খবর দিতে যাচ্ছি। ডাক্তার বাবু বলে ঠিক হয়ে যাবে। গ্যাস নয়, আমার মন বলছে ওই মিষ্টি জলের মধ্যে নিশ্চয়ই অন্য কিছু মেশানো ছিল। তুমি ঠিক ধরেছ, আর সেটা হলো বিষ। তুমি আমাকে আমি নিজের হাতে তোমাকে বিষ মিশিয়ে দিয়েছি। বিশ্বাস কাঁদলে আমার জোর করে আমাকে তোমার সাথে বিয়ে দিও। কোনোদিন আমি তোমাকে স্বামী বলে মেনে নিতে পারবো না। বিশ্বাস কাঁদলে এই জন্য আমাকে নিজের হাতে শেষ করে দিয়েছি। বিশ্বাস কাঁদলে কাল লাগলি তুমি আমাকে তোমাকে আমি প্রতিমা সোহাগরা আমার স্বাধীন সত্তাকে জলাঞ্জলি দিয়ে আমাকে তো মাটির পুতুল বানিয়ে তোমাদের নিজেদের ইচ্ছে মতন আমাকে তোমরা নাচাবে না। এবার আমি তোমাদের সংসারে বিষ ঢালবো। কাল নাগিনে বিষাক্ত বিষ। আর ছেলে ওখানে হ্যাঁ করলে তোমার কথা মতো ওই আকাশ বাবুকে আমি শেষ করি। কালিয়া হ্যালো লাশটাকে আজ রাতের অন্ধকারে নদীতে ভাসিয়ে দেবে। ওটা আমি দেবো, কিন্তু খুব সাবধান, এই কথা যেন কেউ কোনোদিন জানতে না পারে। কালিয়া যার জীবনে কাল হয়ে আছে আর জীবনে কখনো সকাল হয় না। সকাল হতে আর বেশি দেরি নাই গুরু, জলদি চলো। কাজ খতম না করলে সারা পয়সা হারিয়ে যাবে না। আমার আকাঙ্ক্ষা জীবনে হারিয়ে যাবে। না 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 না, আমার প্রাণ চাই যা, কিন্তু এভাবে অকালে আকাশটা প্রাণ হারিয়ে যেতে দেবো না। না, কিছু চাই না। কাজ finish। তোমার মন ভিতরে একটু স্থান পাবে তো। সে ভাবনা ভাবনা সবাই এখন নয় করলো। এখন আমাকে একটা নতুন নাটক সাজাতে হবে। যে নাটকের বিষয়বস্তু হবে ফুলসজ্জা রাতে আকাশ বাবু তার স্ত্রীকে প্রত্যাখ্যান করে চিরদিনের মতো নির্দেশের পথে পাড়ি দিয়েছে। সবাই জানবে আকাশ বাবু ফুলসজ্জা রাতে নিরুদ্দেশ হয়ে গেছে। শুধু আমরা জানবো আকাশ বাবু মারা গেছে। এবার তুই যা বলো। তুফানের জীবন নাটকের শেষ দৃশ্যটা এবার আমাকে ভালো করে সাজিয়ে দিতে চাও। ওকে ডার্লিং, তোমার অবসর মনে সান্ত্বনার পলক দিতে আমি সব সময় প্রস্তুত। তুমি শুধু আমায় একটিবার সুযোগ দিও। আমি এতদিনও তোমায় যা দিতে পারিনি তার চেয়ে অনেক বেশি দিয়ে আমি তোমার জীবন নিয়ে দেব। গুড নাইট ডার্লিং, গুড নাইট। নারী হয়ে নিজের হাতে নিজের সিঁদুরটাকে আমি না না আমি ঠিক করেছি। আমি ছাড়া আর কারো দেওয়া সিঁদুরে আমি আমার স্মৃতি রাঙাতে পারবো না। তাই এক্ষুনি এই মুহূর্তে
আমার আবিরের জন্য অপেক্ষা করতে হবে। ওরা সবাই বলছে আমার আবিরের জ্ঞান ফিরেছে। ও যদি অন্ধ হয়ে ফিরে আসে, আমার চোখে আমি তাকে পৃথিবীর সুন্দর আলো দেখাবো। আবিরের সামনে এই কলঙ্কিত সিঁদুরটাকে মুছে ফেলে আমার আমি করবো আবিরের নাম একটুখানি ভালোবাসার সিঁদুর। আর কান্না নয়, এবার আমাকে অভিনয় করতে হবে। আমাকে অভিনয় করতে হবে। ও গো! ও গো, তুমি কে কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো। আমার যে সর্বনাশ হয়ে গেছে, আমার যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা? আমার যে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তোমার দাদা আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। চলে গেছে মানে কি? তোমার দাদা আমাকে ছেড়ে চলে গেছে। সে বলেছে আমার বাবা জোর করে তোমার সঙ্গে আমাকে বিয়ে করতে বাধ্য করলে আমি কোনোদিন আমার ভাইয়ের বাধ্য থাকি। আমার স্ত্রী বলে আমি মেনে নিতে পারবো। কি বললি বৌমা? আমার আকাশ, না না না, এ হতে পারে না। আমার আকাশ কখনো এমন নিষ্ঠুর কাজ করতে পারে না বৌমা। জানতে চাচ্ছেন বাবা? বৌমা, আমি মিথ্যে নাটক সাজিয়ে দিয়েছি। বৌমা, এই দেখুন না বাবা, আমি যেতে বাধা দিয়েছি বলে এই দেখুন আমার গলার মালাটিকে কেমন করেছিল মাটিতে ফেলে দিয়েছি। আমি বাধা দিয়েছিলাম বাবা, আমাকে যেতে আটকাতে মাটিতে ফেলেছি। বৌদি, তুমি এটাকে কি করে বৌদি? তুমি একটু শান্ত হও। এবার আমার কি হবে? কিছু বলো না, এবার আমার কি হবে? যে ফুলের সজ্জার রাতে বৌমা, মেয়েরা স্বামীর হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখে, সেই রাতেই যদি আমার সমস্ত স্বপ্ন ভেঙে যায়, আমি কেমন করে বাঁচবো? তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই বৌমা। তবু আমি তোমায় কথা দিচ্ছি বৌমা, এখান থেকে যেমন করে হোক আকাশকে ফিরে আনবই আনবো। ও যদি আর কোনোদিন ফিরে না আসে, আমি কি করবো বলো না বাবা? আমি কি তোমার এই বুড়ো ছেলেটাকে প্রাণ ভরে অভিশাপ দেবে আর ঈশ্বরের কাছে তার মৃত্যুর কামনা করবে। অনেক দুঃখে আজ এই কথা বলতে বাধ্য হয়েছি রে মা। বাঁচার আমার আর একটুকু ইচ্ছে করে না। এক ছেলে মৃত্যু শয্যার প্রহর গুনছে আর এক ছেলে বাবার উপরে অভিমান করে নিজের স্ত্রীকে ছেড়ে চিরদিনের মতো চলে যাবেই তো। আমি যে ওকে বিয়ে করতে বাধ্য করেছি, তাই তো হতো ভাগা সরল নিষ্পাপ মেয়েটাকে কাঁদিয়ে আমার উপরে প্রতিশোধ দিয়ে গেল। এর জন্য আমি দায়ী বৌমা, তুমি আমায় অভিশাপ দাও। বৌমা, তাহলে আপনি বলুন, কেন কেন আপনি আপনার বড় ছেলেকে আমায় বিয়ে করতে বাধ্য করেছিলেন? আকাশের সঙ্গে তোমার বিয়ে না দিলে তুমি যে লগ্ন ভট্টা হয়ে যেত। আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যেত না বাবা। আজ যদি আমার আবির সঙ্গে ফিরে আসি, আমি কেমন করে তার সামনে গিয়ে দাঁড়াবো? সে যদি আমার পরিচয় জানতে চায়, আমি কি জবাব দেব? তোমাকে কোনো পরিচয় দিতে হবে না বৌমা। ওই অন্ধ আবিরের কাছে তোমার আমার সমস্ত পরিচয় গোপন করে বলবো। আবির দোকানে মারা গেছে।
আপনি ঠিক বলেছেন বাবা, আমিরের তুফানে মারা গেছে। আর আজকে আপনারা দেখছেন সে আর কেউ নয়, সে সেই তুফানের প্রেতাত্মা বাবা। দয়া করে